হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জিকে 2025-এর একটি আপডেট তোমাদের আমি দেবো, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ জিকে যাবতীয় আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ জিকে থেকে যে সমস্ত তথ্যগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো সেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষাতে খুবই হেল্প করবে, অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি এই ভিডিওটি একবার দেখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন পশ্চিমবঙ্গ জিকে থেকে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। সবাইকে প্রথমে আমরা দেখব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্তমানে কে রয়েছেন, মমতা ব্যানার্জি। এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল বর্তমানে কে রয়েছেন, ডক্টর সিভি আনন্দ বোস, ইনি 22তম রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে রয়েছেন। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি, তিনি কে না, তিনি হচ্ছেন টি.এস. শিবজ্ঞানম, ইনি 2023 থেকে কার্যভার সামলাচ্ছেন। এরপর যেটা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কি, কলকাতা। পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠা কবে হয়েছিল, 26 জানুয়ারি 1950 সালে। এখানে বিধানসভার আসন কতগুলি, 295টা হচ্ছে মোট বিধানসভা আসন, অর্থাৎ যার মধ্যে 294 প্লাস একটা অ্যাংলো ইন্ডিয়ান নিয়ে 295টা বিধানসভার আসন সংখ্যা আছে। আর এই একটি অ্যাংলো ইন্ডিয়ান যে আসন আছে, এটা লাস্ট 2019 সংবিধান সংশোধনীতে কিন্তু এই এক অ্যাংলো ইন্ডিয়ান যে আসন সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে কিন্তু 294টি আসন রয়েছে। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি, রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি, আর পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত হচ্ছে 950/1000, যেটা 2011 জনগণনা অনুযায়ী। এরপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা কার মতন, হাঙ্গারির মতন, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এর আয়তন কত, 88,752 কিলোমিটার স্কোয়ার। আয়তনের বিচারে বর্তমানে ভারতের 13তম রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আগে ছিল 14তম, এখন হয়েছে 13তম, যা ভারতের আয়তনের 2.67%। এরপর আসি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গ রাজ্যের 5টি জেলার মধ্য দিয়ে গেছে, যেটা হচ্ছে পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, অর্থাৎ এইরকম জায়গা করে কিন্তু কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। এরপর আসি 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গের মোট জেলা ছিল 14টি, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা যেটা আছে সেটা হচ্ছে 23টি জেলা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো 7টি নতুন জেলার কথা কিন্তু ঘোষণা করেছে। তার মধ্যে কি কি আছে, সুন্দরবন আছে, বসিরহাট আছে, ইছামতি আছে, নদিয়া, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি, এই 7টি নতুন জেলার কথা কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আর যখন এই 7টি জেলা পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে, তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা দাঁড়াবে 30টি, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলা আছে 23টি। এরপর দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে 3টি দেশের সীমানা কিন্তু যুক্ত হয়ে আছে। সেই 3টি দেশ কি কি, 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, তারপর নেপাল, তারপর হচ্ছে ভুটান, এবং যার মধ্যে সর্বাধিক সীমানা ভাগ করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে, যেটা হচ্ছে 2217 কিলোমিটার, অর্থাৎ সব থেকে বেশি সীমানা ভাগ করে আছে বাংলাদেশের সাথে। কত কিলোমিটার না, 2217 কিলোমিটার। এরপর আসি পশ্চিমবঙ্গের মোট 10টি জেলা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে। সেই 10টি জেলা কি কি, 1 নম্বর হচ্ছে কোচবিহার, 2 নম্বর হচ্ছে জলপাইগুড়ি, 3 নম্বর হচ্ছে দার্জিলিং, 4 নম্বর হচ্ছে উত্তর দিনাজপুর, 5 নম্বর হচ্ছে দক্ষিণ দিনাজপুর, 6 নম্বর হচ্ছে মালদা, 7 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ, 8 নম্বর হচ্ছে নদিয়া, 9 নম্বর হচ্ছে উত্তর 24 পরগনা, আর 10 নম্বর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই 10টি জেলা কিন্তু প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে, যেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। এবার জলপাইগুড়ি জেলা দুটো প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করেছে, একটা বাংলাদেশ আর একটা ভুটান, যেটা তোমাদের মনে রাখতে হবে। দার্জিলিংও দুটি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করেছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে নেপাল। এছাড়াও কালিম্পং এবং আলিপুরদুয়ার ভুটান এবং বাংলাদেশের সাথে সীমানা কিন্তু ভাগ করেছে। এরপর আসি ভারতের 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে, সেগুলো কি কি, সেটা হচ্ছে এখানে আসাম আছে, এরপর বিহার, তারপর সিকিম, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা। এই 5খানা রাজ্যের সাথে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত হয়ে আছে, যার মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ হয়েছে কার সাথে না, ঝাড়খণ্ডের সাথে। এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ অর্থাৎ বৃহত্তম প্রতিবেশী রাজ্য হচ্ছে কে না, উড়িষ্যা। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি না, বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি, ভুটান। এরপর যেটা আছে সেটা হচ্ছে সর্বাধিক জনঘনত্ব যুক্ত জেলা হচ্ছে কলকাতা 2011 জনগণনা অনুযায়ী, এবং সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত জেলা হচ্ছে দার্জিলিং, এটাও কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। যার মধ্যে বৃহত্তম জেলা কি কি না, জনসংখ্যা
জনসংখ্যার নিরিখে হচ্ছে উত্তর 24 পরগনা, আর আয়তনের নিরিখে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কে না কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। আর পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক সাক্ষর জেলা অর্থাৎ সাক্ষরতার হার কোন জেলায় সব থেকে বেশি, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর 2011 জনগণনা অনুযায়ী। এরপর যেটা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন স্বাক্ষর হচ্ছে উত্তর দিনাজপুর জেলা, এটাও কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। আর সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা কোনটা, উত্তর 24 পরগনা 2011 জনগণনা অনুযায়ী। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর 2011 জনগণনা অনুযায়ী। এগুলো কিন্তু সবই তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর আসি সর্বাধিক লিঙ্গ অনুপাত যুক্ত জেলা হচ্ছে কে না দার্জিলিং, এটাও কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত জেলা কে না কলকাতা। অর্থাৎ সর্বাধিক এবং সর্বনিম্ন সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো তোমাদের আমি এই স্লাইডের মাধ্যমে বলে দিলাম। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এর পরবর্তী যে তথ্যটা আছে সেটা হচ্ছে প্রশাসনিক বিভাগ কটা না 5টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ হচ্ছে 5টি, যার মধ্যে প্রথম হচ্ছে বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে কি কি পড়ছে, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হুগলি। এরপর হচ্ছে মালদা বিভাগ, যার মধ্যে কি কি পড়ছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ, মুর্শিদাবাদ। এরপর হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, যার মধ্যে কি কি পড়ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং। এরপর হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। প্রেসিডেন্সি বিভাগের মধ্যে সবাইকে প্রথমে কলকাতা পড়ছে, তারপর হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা পড়ে যাচ্ছে। এরপর হচ্ছে মেদিনীপুর বিভাগ, যার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া কিন্তু পড়ছে। তো এই 5টি প্রশাসনিক বিভাগের নামও তোমাদের মনে রাখতে হবে এবং সেই 5টি প্রশাসনিক বিভাগের অন্তর্গত যে সমস্ত জেলাগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। এরপর যেটা আছে পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয়েছে। সবাইকে প্রথমে আমরা যদি দেখি 1983 সালের অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি 24 পরগনা জেলাকে বিভাজনের প্রথম সুপারিশ করে, যেটা 1986 সালের 1 মার্চ জেলাটিকে উত্তর 24 পরগনা জেলা ও দক্ষিণ 24 পরগনা জেলা নামে দুটি জেলায় কিন্তু ভাগ করা হয়। এর আগে একটি কিন্তু জেলা ছিল যার নাম ছিল 24 পরগনা, কিন্তু 1986 সালের 1 মার্চ থেকে কিন্তু এটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে উত্তর 24 পরগনা জেলা আর একটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দুটো জেলাকেই কিন্তু প্রেসিডেন্সি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আসি পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর, অর্থাৎ এই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যে দুটি জেলা আছে, এই দুটি জেলা আগে দিনাজপুর নামে একটি জেলা ছিল, কিন্তু 1992 সালের 1 এপ্রিল দুভাগে ভাগ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নাম নিয়ে দুটি আলাদা জেলায় কিন্তু ভাগ করা হয়। এবং এরপর 2002 সালে মেদিনীপুর জেলাটাকে 1 জানুয়ারি মেদিনীপুর জেলাকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভাগ করা হয় এবং 2017 সালের 7 এপ্রিল বর্ধমান জেলাকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতে ভাগ করা হয়। এরপর যে তথ্যগুলো আছে যেটা হচ্ছে নতুন জেলা কখন গঠিত হয়, যার মধ্যে 2017 সালে 14 ফেব্রুয়ারি কালিম্পং জেলা গঠন করা হয়, 2017 সালে 4 এপ্রিল ঝাড়গ্রাম জেলা গঠন করা হয় এবং 2014 সালের 25 জুন আলিপুরদুয়ার জেলা কিন্তু গঠন করা হয়। অর্থাৎ সবচেয়ে লেটেস্ট যে জেলাটি গঠন হয়েছে সেটা হচ্ছে 2017 সালে 4 এপ্রিল ঝাড়গ্রাম জেলা কিন্তু গঠিত হয়েছে। এরপর কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করেছে, যেটা হলো 1950 সালে 19 জানুয়ারি কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে জেলা হিসেবে মর্যাদা লাভ করেছে। অর্থাৎ পুরুলিয়া জেলা কবে জেলার মর্যাদা পেয়েছে, সেটা হলো 1956 সালের নভেম্বর মাসে কিন্তু এটি পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত হয় এবং এর আগে পুরুলিয়া কার সাথে যুক্ত ছিল না, ঝাড়খণ্ডের সাথে কিন্তু যুক্ত ছিল, যেটা কিন্তু এটি পরীক্ষাতেও এসেছিল কোশ্চেন হিসাবে। এরপর হচ্ছে হাওড়া জেলা কবে স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে, 1938 সালের 1 জানুয়ারি এবং হাওড়া জেলা কবে গঠিত হয়, 1843 সালে 27 ফেব্রুয়ারি কিন্তু হাওড়া জেলা গঠিত হয়। এবং তোমাদের আরো একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1795 সালে ইংরেজরা কিন্তু হুগলি জেলা গঠন করে। এই তথ্যটাও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল অর্থাৎ ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা অর্থাৎ হোয়াইট থ্রোটেড কিংফিশার। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম অর্থাৎ ছাতিম অর ডেভিল ট্রি যেটাকে বলা হয়। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি, নাইট ফ্লাওয়ারিং জেসমিন। পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। এরপর হলো প্রধান নদী হচ্ছে গঙ্গা, যেটি রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গিয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং ভাগীরথী নদী নদিয়াতে জলঙ্গির সাথে মিশে হুগলি নদী নাম নিয়ে বঙ্গোপসাগরে কিন্তু মিশেছে। এরপর হলো ইউনেস্কো হেরিটেজ
সাইট, অর্থাৎ সবাইকার প্রথমে যেটা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এরপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য, যার মধ্যে ছৌ, গম্ভীরা, কীর্তন, কাঠি, কুষাণ, আলকাপ, যাত্রা, বাউল, ধালি, মারাসিয়া, মহল, সাঁওতালি, টুসু, বৃত্ত। এরপর যদি দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসব কি কি, যার মধ্যে আমরা দেখতে পাবো গঙ্গাসাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনা, জয়দেব কেন্দুলি মেলা বীরভূম বাঁকুড়া, রাস উৎসব বাঁকুড়া কোচবিহার, বনবিবির উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা বই মেলা কলকাতা তিব্বতীদের নববর্ষ লোমার, দার্জিলিং ঈদুজ্জোহা, মোহরম মেলা উৎসব, মুর্শিদাবাদে বসন্ত উৎসব, বাংলা নববর্ষ উৎসব, গাজন উৎসব, গম্ভীরা, রবীন্দ্র জয়ন্তী উৎসব, দুর্গাপূজা, কালী পূজা, ঈদ, ঈদ উল ফিতর, পৌষ মেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসব কিন্তু আমরা দেখতে পাবো। এরপর পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান কি কি আছে, যার মধ্যে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ অবস্থিত, নেউরা উপত্যকা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ অবস্থিত, বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে অবস্থিত, গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে অবস্থিত, সুন্দরবন ন্যাশনাল পার্ক দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে অবস্থিত। আর এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানগুলি মনে রাখার একটি ট্রিক্স তোমরা যদি মুখস্থ করে রাখো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু এটি মনে রাখতে পারবে। যার মধ্যে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক কি কি আছে না, সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেউরাভারি ন্যাশনাল পার্ক, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। আর মনে রাখার ট্রিকটা হলো বাংলার জমিদার সমাজ সোনার বাক্স গণে। বাংলা বলতে পশ্চিমবঙ্গ বোঝাবে, জমিদার থেকে জমিদার বর্গীজ থেকে আমরা জলদাপালা ন্যাশনাল পার্ক, দন্তস্ব থেকে সুন্দরবন ন্যাশনাল পার্ক, সোনার দন্তস্ব থেকে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, বাক্সর থেকে আমরা বক্সা ন্যাশনাল পার্ক, গো থেকে গরুমারা ন্যাশনাল পার্ক, আর নে থেকে নেউরাভালি ন্যাশনাল পার্ক। এইভাবে তোমরা মনে রাখতে পারো যে বাংলা জমিদার সমাজ সোনার বাক্স গণে। যদি তোমরা এটি মনে রাখো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই প্রতিটি ন্যাশনাল পার্কের নামই কিন্তু মনে রাখতে পারবে। এটা একটি সহজ উপায়। এরপর দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই, যেটা হলো কলকাতা জেলায় কিন্তু কোনো মহকুমা নেই। এরপর হলো পশ্চিমবঙ্গের সিএমসি কবে নাম পরিবর্তন করে কেএমসি হয়, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির নাম কবে হয়েছে না 2001 সালের 1 জানুয়ারি। এরপর হচ্ছে রাজধানী ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয়েছে, যেটা হচ্ছে 2001 সালের 1 জানুয়ারি। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি, যেটা হচ্ছে জওহরলাল ক্রীড়াঙ্গন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি, ফারাক্কা ব্যারেজ, যেটি গঙ্গার উপর নির্মিত, যেটি 2245 মিটার কিন্তু লম্বা। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি, ফারাক্কা বাঁধ। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি, হাওড়া ব্রিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 457 মিটার এবং এটি হচ্ছে পৃথিবীর ব্যস্ততম ক্যান্টিলিভার সেতু। এরপর পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ 1935 থেকে 1936 সালের মধ্যে কিন্তু এর কাজ শুরু হয়, যেটি শেষ হয় 1942 সালে এবং 1943 সালের ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং 1965 সালে এর নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। আর এই হাওড়া ব্রিজ তৈরি হওয়ার আগে হাওড়া এবং কলকাতার মধ্যে যে সেতুটি যুক্ত ছিল, অর্থাৎ গঙ্গার উপর দিয়ে যে সেতুটি ছিল, সেটা হচ্ছে পন্টন ব্রিজ। আর এই পন্টন ব্রিজের মাধ্যমে কিন্তু তখন মানুষ যাতায়াত করতো, অর্থাৎ হাওড়া এবং কলকাতাকে যুক্ত করে রেখেছিল তখন পন্টন ব্রিজ। পরবর্তীকালে যখন হাওড়া ব্রিজ তৈরি হয়েছে, তখন কিন্তু পন্টন ব্রিজটিকে সম্পূর্ণভাবে খুলে নেওয়া হয়। আর পন্টন ব্রিজ ছিল সম্পূর্ণ ভাসমান একটি ব্রিজ। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে, নদিয়া জেলা নবদ্বীপকে কিন্তু পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়। পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কোনটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটি 1857 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার কোনটি, শহীদ মিনার, যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে জয়ী, অর্থাৎ যেটি তিস্তা নদীর উপর অবস্থিত, যার দৈর্ঘ্য হচ্ছে 2.709 কিলোমিটার। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল কোথায় ছিল না, শ্রীরামপুরে তৈরি হয়েছিল, যেটা মডার্ন পেপার মিল নামে পরিচিত। 1832 সালে এটি তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হলো হাজারদুয়ারি রাজপ্রাসাদ, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি না, বিড়লা প্ল্যানেটোরিয়াম। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে পদ্মজা নাইডু। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের গঙ্গার দৈর্ঘ্য কত, 520 কিলোমিটার। ফারাক্কা বাঁধের কাজ শুরু হয় 1962 সালে, শেষ হয় 1970 সালে। উত্তরবঙ্গের বৃহত্তম নদী হলো তিস্তা জলধারা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা। বালাসন ও মেচি নদী মিলে তৈরি হয়েছে মহানন্দা নদী। সংকোচ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে। এরপর মেচি নদী নেপাল ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে, যেটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বাংলার দক্ষিণ নদী বলা হয় দামোদরকে, যার দৈর্ঘ্য হচ্ছে 492 কিলোমিটার। বরাকর ও কোনার নদী মিলে তৈরি হয়েছে দামোদর নদ, যেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপর হচ্ছে অজয় নদ বর্ধমান ও বীরভূমের মাঝে সীমানা নির্দেশ করেছে। এরপর হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ, আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর হচ্ছে কংসাবতী ও কেলেগাই নদী মিলিত রূপই হচ্ছে হলদি নদী। বিদ্যাধরী রায়মঙ্গল মিলে তৈরি হচ্ছে ইছামতি। সুন্দরবন এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম হলো
হুগলি, মাতলা, গোসাবা, সপ্তমুখী, হরিভাঙ্গা, পিয়ারি, ঠাকুররান, বাজামিরা, রায়মঙ্গল। আর এই সমস্ত নদীগুলি হচ্ছে সুন্দরবন এলাকার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নদী। এরপর হলো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কি? আমন ধান। আর রাজ্যের প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা ও পাট। এরপর হলো পশ্চিমবঙ্গের রাজ্যে সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ যে উদ্ভিদটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ দেখা যায় সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। এবং এটি 2017 ফরেস্ট রিপোর্ট অনুযায়ী কত শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে? 28.64% কিন্তু এই ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির যে সমস্ত উদ্ভিদ সেগুলো কিন্তু রয়েছে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে বীরভূম জেলার ময়ূরেশ্বর। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? না ফোর্ট উইলিয়াম কলেজ, যেটি 1800 সালে প্রতিষ্ঠা হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ। প্রথম মেডিকেল কলেজ যেটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি শুধুমাত্র কলকাতা নয়, এটা কিন্তু ভারতের প্রথম মেডিকেল কলেজ 1835 সালে কলকাতাতে কলকাতা মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর রাজ্যের প্রথম ট্রেন চলে হাওড়া থেকে হুগলি 1854 সালে। এরপর প্রথম সংবাদপত্র হিসাবে হিকির বেঙ্গল গ্যাজেট 1780 সালে প্রকাশিত করা হয়। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। এরপর হলো বর্ধমান জেলার আসানসোল হচ্ছে সর্বাধিক উষ্ণতম স্থান এবং দার্জিলিং জেলার সান্দাকফু হচ্ছে সবচেয়ে শীতলতম স্থান। রাজ্যের রিভার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ব্যারাকপুরে অবস্থিত। এ রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সাদুয়ারে। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বরে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত দেশ হলো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হলো ক্যানিং। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কবে পাস হয়? 1973 সালে। পশ্চিমবঙ্গের উপকার কাকে বলা হয়? বিধানচন্দ্র রায়কে। চিকেন নেক বলা হয় শিলিগুড়ি করিডোরকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবরু। আর বক্সা গিরিখা দিয়ে যাওয়া যায় ভুটানে। এবং বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় 1986 সালে। এবং দমদম বিমানবন্দরের বর্তমান নাম কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এবং এই আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ হয় কত সালে? 1995 সালে। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে আবাদ বলে। পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টি হয় বীরভূমের ময়ূরেশ্বরে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় আসানসোলে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূমে। পশ্চিমবঙ্গের পেডং কথার অর্থ অর্কিডের শহর। এবং এই অর্কিড কোথায় পাওয়া যায়? না কার্সিয়াংয়ে, যেটাকে বলা হয় অর্থাৎ কার্সিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। মধুরাখালী পাহাড় অবস্থিত বীরভূমে। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। এবং এরপর হচ্ছে বহরমপুর বিখ্যাত হচ্ছে রেশম শিল্পের জন্য। পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হলো একটি দীঘা, জুনপুর। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় পশ্চিমবঙ্গের কলকাতায়। পশ্চিমবঙ্গের হলদিয়া হলো পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত। কৃষ্ণনগর বিখ্যাত মৃৎ শিল্পের জন্য বিখ্যাত। রাজ্যের শঙ্করপুর হলো একটি মৎস্য বন্দর। পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত কলকাতায় বেলগাছিয়াতে। লখিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত দক্ষিণ 24 পরগনাতে। উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে, তিস্তা ও তোরসা। পশ্চিমবঙ্গের বিতুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়? না রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার 1 দশকে 13.93%। এটা কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের স্ত্রী ও পুরুষের অনুপাত হচ্ছে 947/1000 2011 জনগণনা অনুযায়ী। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 27.08%, যেখানে পুরুষের সাক্ষরতার হার হচ্ছে 82.67% এবং মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার হচ্ছে 71.16%। এটাও কিন্তু 2011 জনগণনা অনুযায়ী। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে বেশি হলো পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে শিক্ষার হার হচ্ছে 87.66% 2011 জনগণনা অনুযায়ী। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায়, যেটা হলো 60.13%। কলকাতায় 1893 খ্রিস্টাব্দে দমকল প্রতিষ্ঠিত হয়। কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয় 1902 খ্রিস্টাব্দে। কলকাতায় প্রথম পাতাল রেল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত কিন্তু চলেছিল। আর ভারতবর্ষে প্রথম কলকাতাতেই সবার প্রথম পাতাল রেল কিন্তু চলেছিল, যেটি 1984 সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং এর আমলে প্রতিষ্ঠিত হয়। ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। মৌসুমী রাজ্য বলা হয় পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের খড়ার জেলা বলা হয় পুরুলিয়াকে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সার ডুয়ার্সে। কোরোনেশনস ব্রিজ অবস্থিত কালিম্পং এ তিস্তা নদীর উপর। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হলো মাতলা। এরপর হলো আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম কি? জুওলজিক্যাল গার্ডেন। পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোথায় অবস্থিত? দুর্গাপুরে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? খড়গপুরে, যার দৈর্ঘ্য হচ্ছে
273 মিটার। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোথায়? ঘুম, যেটি 2260 মিটার উচ্চতাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কয়টি রয়েছে? 26টি। এরপর হচ্ছে কলকাতাকে যা যা নামে ডাকা হয়, যেগুলি হলো ভারতের সাংস্কৃতিক রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার, এছাড়াও মিছিল নগরী, এছাড়াও সিটি অফ প্যালেস, সিটি অফ জয় নামেও কিন্তু কলকাতাকে ডাকা হয়। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। ভারতের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে। ভারতের প্রথম মেট্রো রেল চলে কলকাতাতে 1984 সালে, যেটি চলেছিল এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। পশ্চিমবঙ্গের কিছু উপজাতি সম্পর্কে এবার আমরা জানবো, যার মধ্যে কি কি উপজাতি পশ্চিমবঙ্গে বসবাস করে। টোটো, সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভুমজি, কোরা, লোধা, মাহালি, ভুটিয়া, তামাং, সুব্বা বা লিম্বু, সবর, এই সমস্ত উপজাতি পশ্চিমবঙ্গে বসবাস করে। এরপর পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দর হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন বার্নেস পিকক। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন মঞ্জুলা চেল্লুর। পশ্চিমবঙ্গে মোট 4 বার রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি করা হয়েছিল, যেটি হলো 1962 সালে, 1968 সালে, 1970 সালে, 1971 সালে। এরপর ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট 8টি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রথম হলো দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, এরপর হলো পাদদেশের তরাই অঞ্চল, এরপর হলো উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, এরপর হলো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, এরপর হলো রাঢ় অঞ্চল, এরপর হলো দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল, এরপর হলো উপকূলীয় সমভূমি অঞ্চল এবং শেষকালে সুন্দরবন। এরপর হলো কলকাতায় প্রথম টেলিফোন চালু হয় 1882 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। এরপর হলো কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্ট তৈরির কাজ 1854 সালের মার্চ মাসে শুরু হয়েছিল, শেষ হতে 8 বছর সময় লেগেছিল এবং এই কলকাতা হাইকোর্টের ডিজাইন করেছিলেন ওয়াল্টার গ্রামভিল এবং এটি এস্টাবলিশ হয়েছিল 1 জুলাই 1862 সালে। এরপর সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ 1839 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1847 সালে, যেটি ডিজাইন করেছিলেন উইলিয়াম এ ফোর্বস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিশপ ড্যানিয়েল উইলসন। কলকাতায় ভারতীয় মিউজিয়াম 1814 সালের 2 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর কলকাতা বইমেলা 1976 সালে 1 মার্চ শুরু হয়েছিল, 10 দিন চলেছিল, যেটি একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে 56টা স্টল নিয়ে প্রথম শুরু হয়েছিল কলকাতা বইমেলা এবং সেখানে কিন্তু 34 জন প্রকাশক উপস্থিত ছিলেন এবং যেটির উদ্বোধন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এরপর হলো কলকাতা শহীদ মিনারের আগে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট, যেটির কাজ 1825 সালে শুরু হয়, শেষ হয়েছিল 1828 সালে। স্যার ডেভিড অক্টারলোনি স্মৃতিতে গোর্খা যুদ্ধের বিজয় স্মারক হিসাবে এটি নির্মিত হয় এবং 1969 সালের আগস্ট মাসে এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং সেই সময় থেকেই এই সৌধের নতুন নামকরণ হয় শহীদ মিনার। অর্থাৎ শহীদ মিনার নামকরণের আগে কিন্তু এর নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট, যেটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপর কলকাতা শহীদ মিনার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে এর আগের নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। শহীদ মিনার তৈরির কাজ শুরু হয় 1825 সালে, যেটির কাজ শেষ হয় 1828 সালে। আর স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে গোর্খা যুদ্ধের বিজয় স্মারক হিসেবে কিন্তু এটি নির্মিত হয় এবং 1969 সালে 9 আগস্ট এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং সেই সময় থেকে এই সৌধের নতুন নামকরণ করা হয় শহীদ মিনার। এছাড়াও তোমাদের আরো একটি তথ্য মনে রাখতে হবে, যেটা হচ্ছে বর্তমানে হাইয়েস্ট বিল্ডিং ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি হচ্ছে দা 42, যেটির উচ্চতা হচ্ছে 268 মিটার অর্থাৎ 879 ফিট। এরপর এসএসকেএম হসপিটাল সম্পর্কিত বিশেষ কিছু তথ্য তোমরা জেনে রাখো, যেখানে 1707 সাল থেকে 1770 সাল পর্যন্ত পিজি হসপিটাল অর্থাৎ যেটির নাম ছিল প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, এখানে শুধুমাত্র বিদেশি অর্থাৎ ইংরেজদের এবং বিদেশিদের চিকিৎসা করা হতো, যেখানে সবার প্রথম ভারতীয় হিসাবে 1873 সালে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ভর্তি হন এবং 1954 সালে পিজি হসপিটালের নাম পরিবর্তন করে সেট শুক্লার কারমানি মেমোরিয়াল অর্থাৎ এসএসকেএম হসপিটাল কিন্তু নামকরণ করা হয়। এরপর ভিক্টোরিয়া স্মৃতিসৌধ সম্পর্কিত বিশেষ কিছু তথ্য তোমাদের জানতে হবে, যেগুলি হলো উত্তর আয়ারল্যান্ড থেকে বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি করা হয় এবং ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন ভিনসেন্ট। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য
কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে এবং যেটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। এরপর কলকাতা কালীঘাট মন্দির সম্পর্কিত বিশেষ কিছু তথ্য, যেখানে কলকাতার কালীঘাট মন্দির 1799 সালে সন্তোষ রায় চৌধুরীর এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং মন্দিরের কাজ শেষ করেছিলেন রাজীব লোচন রায়চৌধুরী এবং সেই কাজটি 1809 সালে শেষ হয় এবং ব্রহ্মানন্দগিরি ও আত্মারামগিরি দুই সন্ন্যাসী মিলে কিন্তু কালীঘাট মন্দিরে কালীমায়ের যে রূপ সেই দেবীর রূপদান করেন। এরপর টিপু সুলতান মসজিদ সম্পর্কিত বিশেষ কিছু তথ্য, যেখানে টিপু সুলতান মসজিদ টিপু সুলতানের ছোট্ট ছেলে প্রিন্স গোলাম মোহাম্মদ 1842 সালে ধর্মতলা অঞ্চলে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির গঠন টালিগঞ্জের গোলাম মোহাম্মদ মসজিদের অনুরূপে। মসজিদে প্রার্থনাকারীদের জন্য এসপ্ল্যানেড ট্যাঙ্ক নামে একটি বড় পুকুর খনন করা হয়েছিল, বর্তমানে সেখানে কিন্তু ট্রাম ডিপো অবস্থিত। এরপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ সৌধ, যার মধ্যে হচ্ছে হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া, যেটা নবাব নাজিম হুমায়ুন শাহ এর আমলে তৈরি হয়েছিল। এরপর হচ্ছে চন্দ্রকেতুর দুর্গ, যেটা বিদ্যাধরী নদীর পাশে নির্মাণ হয়েছিল 400 খ্রিস্টপূর্বাব্দে। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স এটি প্রতিষ্ঠা করেন। আদিনা মসজিদ 14 দশকে নির্মিত হয়েছে। এরপর আদিনা মসজিদ, মালদা ফিরোজ মিনার, মালদা কাটরা মসজিদ, এগুলো মুর্শিদাবাদে অবস্থিত। এরপর আরো বেশ কিছু তথ্য পশ্চিমবঙ্গ সম্পর্কিত, যেখানে 1830 সালে রানী রাসমণি স্বামীর স্মৃতি রক্ষার্থে বাবুঘাট নির্মাণ করেন এবং বাবুঘাটের পুরো নাম হলো বাবু রামচন্দ্র ঘাট। এরপর হচ্ছে 1836 সালে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 300 অনুদান দিয়ে এই লাইব্রেরির প্রথম মালিক হয়েছিলেন এবং 1903 সালের 30 জানুয়ারি লর্ড কার্জনের প্রচেষ্টায় জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 1923 সালে লাইব্রেরিটি এসপ্ল্যানেডের জবা কুসুম হাউসে স্থানান্তরিত হয়েছিল এবং 1947 এর পর বর্তমান জায়গায় আসে এবং জাতীয় গ্রন্থাগারকে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ও ইম্পেরিয়াল লাইব্রেরি বলা হয়ে থাকে। এটি 1853 এর 11 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার হিসেবে পরিচিতি লাভ করে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু খুলে দেওয়া হয়। এরপর হচ্ছে 1799 থেকে 4 বছর ধরে তৈরি হয় রাজভবন। 27 একর জমির উপর প্রায় 84,000 বর্গফুট জায়গা নিয়ে তৈরি করা হয় রাজভবনটিকে এবং যার নির্মাণ খরচ পড়েছিল 63,291 পাউন্ড। রাজভবনের মোট ঘরের সংখ্যা হলো 60টি। এরপর হচ্ছে ইডেন গার্ডেন্স 1864 সালে নির্মাণ করা হয়েছিল, যার প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড অকল্যান্ড। এরপর হলো 1928 সালে বিধানসভা ভবন ব্রিটিশ স্থপতি জি গ্রেভস নকশা তৈরি করেন এবং মার্টিন বার্ন কোম্পানি এই ভবনটি নির্মাণ করেন। এরপর আমরা পশ্চিমবঙ্গের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল দেখে নেব, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে তৈরি হয়েছিল। এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, হিন্দু কলেজ 1817 সালে এবং প্রেসিডেন্সি কলেজ 1855 সালে তৈরি হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 সালে তৈরি হয়। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং যেটিকে 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় 1960 সালে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় 2014 সালে, কল্যাণী বিশ্ববিদ্যালয় 1960 সালে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 1962 সালে, সিধু কানহো বিশ্ববিদ্যালয় 2010 সালে। এরপর পুরুলিয়া পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন বিশ্ববিদ্যালয় 2015 সালে, কলকাতা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় 1997 সালে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 2015 সালে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 1981 সালে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 1962 সালে, শিলিগুড়ি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 1974 সালে, নদিয়া গৌরাঙ্গ বিশ্ববিদ্যালয় 2008 সালে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় 2012 সালে প্রতিষ্ঠিত হয়। তো এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জিকে সম্পর্কিত যাবতীয় যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল সেগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।